জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে শপিং মলে জমে উঠেছে কেনাকাটা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জাহান পুলক। পুলক, ইফতারের পর ক্রেতার সমাগম কেমন দেখছেন, আর ঈদ ঘিরে কয়টা পর্যন্ত খোলা থাকছে বিভিন্ন মার্কেট ও শপিং মল, বিস্তারিত জানাবেন। মিয়াজি, ধন্যবাদ। পবিত্র রমজান মাস পালনের পাশাপাশি ঈদ উল ফিতরকে ঘিরে কিন্তু আলাদা জমজমাট হয়ে উঠেছে রাজধানীর যে বিভিন্ন ধরনের মার্কেট থেকে শুরু করে শপিং মলগুলো। আজকে দুপুর থেকে আমি বিভিন্ন মার্কেট এবং শপিং মল ঘুরেছি। সবচেয়ে বেশি আনাগোনা, ক্রেতাদের আনাগোনা আমি দেখেছি নিউ মার্কেট থেকে শুরু করে গাউসিয়া যে শপিং গুলো রয়েছে, মার্কেটগুলো রয়েছে সেগুলোতে। তবে দুপুরের কিছুটা আগে বা ইফতারের আগেও কিন্তু আমরা দেখেছি যে শপিং মলগুলোতে ভিড় কম আছে। তবে এখন বর্তমানে আমি আছি রাজধানীর মৌচাকে যে ফরচুন শপিং মলে। সেখানে ইফতারের পর কিছুটা বাড়তে শুরু করেছে ক্রেতাদের সমাগম, এবং মূলত এখানে এই এক শপিং মলে কিন্তু ছেলেদের থেকে শুরু করে পুরুষ, নারী এবং বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চাদেরও অনেক ধরনের ভ্যারাইটির জামা কাপড় এখানে পাওয়া যাচ্ছে। এবং সব বিক্রেতারা বলছেন যে এই যে কাপড় চোপড়, যারা বিশেষ করে নারীদের ক্ষেত্রে থ্রি পিস, সালোয়ার এগুলো বেশি প্রাধান্য দিচ্ছেন। এবং তারা মূলত এখন যারা শপিং করছেন তারা মূলত গজ কাপড় থেকে শুরু করে এবং থ্রি পিস এগুলো কিনছেন। তবে এবার মূলত দেখা যাচ্ছে যে প্রবণতা দেখা যাচ্ছে, নির্বাচন যেহেতু ছিল তাই গজ কাপড় বা রেডিমেড যে ড্রেসগুলো সেগুলোর দিকে বেশি ঝুঁকছেন গজ কাপড়ের থেকে। কারণ মূলত গজ কাপড় যারা কিনেন তারা কিন্তু আগে থেকে টেইলার্সে দিয়ে থাকেন। এবার যেহেতু নির্বাচনের একটি ব্যস্ততা ছিল, অনেকেই সেই ঝামেলাটা নিতে চাননি। অন্যদিকে যদি বলতে চাই পুরুষদের ক্ষেত্রে, তারা কিন্তু পাঞ্জাবি থেকে শুরু করে জিন্স প্যান্ট এগুলোর কথা বলছেন। এখন যদি দামের ক্ষেত্রে আসি, তবে এবার দামের ক্ষেত্রে বিক্রেতারা এবং ক্রেতাদের উভয়ই বলছেন যে দাম কিছুটা বৃদ্ধি রয়েছে গতবারের ঈদের তুলনায়। কারণ এবার ডলার রেট থেকে শুরু করে তারপর ইম্পোর্ট জটিলতা অনেক কিছুই ছিল, যার কারণে মূলত দাম বৃদ্ধি পেয়েছে। এবারের যে নারীদের যে মূলত পাকিস্তানি ড্রেস এবং চাইনিজ বা ইন্ডিয়ান যে ড্রেসগুলো রয়েছে সেই ড্রেসগুলো ইম্পোর্ট করতে তাদের খরচ হয়েছে। এবং এবার বর্তমানে এই ড্রেসগুলো কিন্তু তারা বলছেন যে সর্বনিম্ন 5,000 থেকে শুরু করে সর্বোচ্চ 30,000-এর উপর পর্যন্ত কিন্তু তারা দামের কথা বলছেন, যে এই সব রেঞ্জেও কিন্তু যে ড্রেসগুলো পাওয়া যাচ্ছে। এবং এর পাশাপাশি ছোটদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে একটি রেঞ্জ 2 থেকে 4,000-এর মধ্যে ড্রেসগুলো পাওয়া যাচ্ছে। এবং শপিং মলগুলো কিন্তু সারা রাতই খোলা থাকছে বলে জানিয়েছেন তারা। তো এই ছিল মিয়াজি আমার কাছে ফরচুন শপিং মল থেকে সর্বশেষ পরিস্থিতি ঈদের কেনাকাটা নিয়ে। রাজধানীর শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়া জামান পুলক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু করা যায় সে বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রী পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, কবে নাগাদ চালু হবে সেটি এখন বলা যাচ্ছে না, তবে দ্রুত চালু করতে আলোচনা চলছে। প্রকল্পের অগ্রগতির খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রীর সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে অফিস করতে এলে তাকে স্বাগত জানান মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। কবে নাগাদ এটা তো বলা যাবে না। এটা তো এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায় সে ব্যাপারে উনি চেষ্টা করছে। সবার আগে বাংলাদেশ নীতিকে স্বাগত জানিয়েছে চীন। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আগ্রহ জানিয়েছে বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় আছে দেশটি। এদিকে ঢাকা দিল্লির ঐতিহাসিক সম্পর্ক আরও এগিয়ে নিতে সদিচ্ছার কথা জানিয়েছে ভারত। রোববার দুপুরে ভারত, চীন ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে দেখা করেন পাকিস্তানের হাইকমিশনার ও সৌদি রাষ্ট্রদূত। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারের আশাবাদ জানান তারা।
তিস্তা প্রকল্প নিয়ে আশাবাদী দেশটি জানিয়ে ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সবার আগে বাংলাদেশ নীতিতে পাশে থাকবে তার দেশটি। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না দেশটি বলেও সাফ জানান রাষ্ট্রদূত। একই দিন বিকেলে মন্ত্রণালয়ে আসেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক আলোচনা হয়েছে বলে জানান, তার মধ্যে ভিসাও রয়েছে তাদের আলোচনায়। বিকেলে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও। এর আগে রোববার সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ ইবনে আবিয়াহ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি সৌদি সরকারের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। ঢাকা রিয়াদ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। China also supports Bangladesh in maintaining solidarity and stability and in safeguarding national sovereignty, independence and territorial integrity. China supports Bangladesh in pursuing its Bangladesh First policy and playing an even more prominent role in international and regional affairs. We expressed our desire to build on our historic ties with Bangladesh and strengthen our multifaceted bilateral relations. We also conveyed our commitment to support democratic, progressive and inclusive Bangladesh. ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করা হবে। রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হবে না এবং কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না, সাফ জানালেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাথে মতবিনিময় সভা শেষে তারা বলেন, শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আর মন্ত্রণালয়ে আসতে হবে না। প্রথম একটা জিনিস আমরা একদম সবসময় নজরে রাখবো, করাপশন ফ্রি আমাদের এডুকেশন ব্যবস্থা। আমরা স্বৈরাচারী আমলে দেখেছি, যেটা আজকে আপনারাও আপনাদের বক্তব্যে বলেছেন, যে ধরে ধরে স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা বোর্ড, প্রত্যেকটা জায়গায় চাপরাশি পর্যন্ত পলিটিসাইজড হয়েছে। এইটা আমরা হইতে দিব না। বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, এটা আমরা পর্যালোচনা করব। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে। আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রী করে না। আমরা দুইজনে শপথ করেছি করব না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেব না। পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ গঠনে কথা কম কাজ বেশি করতে হবে। এমন দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ দপ্তরে অফিস করেন তিনি। বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়ে গেছে। রোববার দুপুরে আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ের নিজ দপ্তরে আসেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব SM শাকিল আক্তার সহ কর্মকর্তারা। এদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, আগের প্রকল্পগুলো যাচাই বাছাই করে পরিকল্পনা সাজাতে হবে। সবার আগে বাংলাদেশকে আমাদের গুরুত্বের মধ্যে রাখা, এই দেশের মানুষের জীবনে গুণগত পরিবর্তন আনা, এই দেশের শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনা এবং আবশ্যিকভাবে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সর্বত্র যাতে আমাদের পরিবর্তনের একটা প্রভাব পড়ে। লেট মি সেটেল ডাউন, রিভিউ করি, কথা বলি, তারপরে কথা বললে সুবিধা হবে। বস্তুনিষ্ঠ সংবাদ ছাড়া just for the sake of something I don't say anything. আপনারা তো আমাকে ভালো করে জানেন, আমি যা বলার চেষ্টা করি কম কথাই, আপনাদেরও সুবিধা হবে জানতে। মাত্র আসলাম, কাজ শুরু করছি, ইনশাআল্লাহ অল ইন গুড টাইম সব জানতে পারবেন।
ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে ৩ ধাপে তথ্য যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন। সচিবালয়ে গণমাধ্যমকে তিনি বলেন, প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে। পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং সচ্ছলতা ফিরিয়ে আনাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। সব মায়েরা যারা পরিবারের প্রধান ওনারা পাবেন এবং সেটা খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী এটা ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশন একটা পর্যায় থেকে এই রমজানের মধ্যেই হয়তো উনি প্রাথমিকভাবে হলেও উনি কার্যক্রমটা শুরু করবেন এবং এটা দি লং রান দেখা যাবে সারা বাংলাদেশে এটা একইভাবে একই প্রোটোটাইপ অনুযায়ী ছড়িয়ে দেওয়া হবে, যাতে সকল ধর্ম গোত্র নির্বিশেষে রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সকল পরিবারের মায়েরা যাতে উপকৃত হয়, এটাই ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য। সারা দেশে খাল খনন করা হবে ২০ লাখ হাজার কিলোমিটার খাল বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশালের গৌরনদী উপজেলার পান্ডাপাশায় খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের সুফল আজ প্রমাণিত হচ্ছে। তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে জোয়ার ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে বলেও জানান তিনি। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকার সারা দেশে খাল খননের পরিকল্পনা নিয়েছে, যা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে জেলায় খাল পুনর্খনন কর্মসূচি শুরু করা হয়েছে। একই সাথে বনায়নের অংশ হিসেবে গাছ রোপণ কর্মসূচিও শুরু করা হয়েছে। শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের বৃদ্ধির যে সুফল তা আজ প্রমাণিত একটা সত্য। পরবর্তীকালে খালগুলি মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে সে তথ্যও কিন্তু প্রমাণিত সত্য। ফলে আমরা সেই ধারাবাহিকতাতেই আমরা তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করেছি, যা আজকে শুরু করলাম এখানে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, অর্থনৈতিক কেন্দ্র ও অগ্রগতি ঠিক রাখার জন্য সুন্দরবনের জলদস্যুতা নিয়ন্ত্রণ করতে হবে। বনকে দস্যুমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। দুপুরে খুলনা সার্কিট হাউসে সুন্দরবন অঞ্চলে দস্যুতা দমন বিষয়ে এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। বলেন, সুন্দরবনে আবারও মাথা চাড়া দিয়েছে দস্যুরা। এমন চলতে থাকলে জেলেদের নিরাপত্তা, ইকো ট্যুরিজম ও ব্লু ইকোনমি মুখ থুবড়ে পড়বে। তাই সকল বাহিনী ও বন বিভাগের সমন্বয়ে দ্রুতই অভিযানে নামা হবে বলে জানান প্রতিমন্ত্রী। আমরা সুন্দরবন সুরক্ষার জন্য আমাদের সর্বটা চেষ্টা করব এবং আশা করি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং প্রশাসন এই ব্যাপারে আন্তরিক আছে এবং আমরা খুব অল্প সময়ের ভিতরে আমরা আশা করি এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে পারবো। তবে দুবলাচর বা এখানকার অন্যান্য যে জনপদগুলো আছে আমি দেখেছি সাধারণ মানুষ খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ক্ষতিগ্রস্ত করতেছে আমাদের এই দস্যুবৃত্তি। সুতরাং আমরা এইটাকেই টপমোস্ট প্রায়োরিটি এখন দিচ্ছি। নির্বাচনে জয়লাভের পর ফুলের শুভেচ্ছার বদলে গাছের চারা উপহার নিলেন গাজীপুর ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। বিকেলে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে চারা উপহারের মধ্য দিয়ে পরিবেশ বান্ধব গাজীপুর গড়ার বার্তা দেন তিনি। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্যকে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছের চারা উপহার হিসেবে তুলে দেন নেতাকর্মীরা। পরে এসব চারা ছাত্রদলের নেতাকর্মীদের হাতে তুলে দিয়ে তা রোপণের নির্দেশনা দেন তিনি। চট্টগ্রাম বন্দরের একাধিক গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে কনসেশন চুক্তির মাধ্যমে লিজ দেওয়ার প্রক্রিয়ার অনিয়ম, গোপন চুক্তি ও কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছে দেশপ্রেমিক নাগরিক সমাজ নামে একটি সংগঠন। রোববার সকালে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সংগঠনটি লিখিত অভিযোগ দেয়। চট্টগ্রাম বন্দরের নিউমারিং টার্মিনাল সংক্রান্ত কনসেশন চুক্তিতে চলমান লিজ প্রক্রিয়া এবং লালদিয়া পানগাঁও কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির সাথে গোপন চুক্তি করায় উপরোক্ত 4 ব্যক্তি কর্তৃক ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের কমিশন বাণিজ্য এবং ঘুষ লেনদেন সংগঠিত হয়েছে কিনা তা তদন্ত করে দেখার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয় গ্রামবাসীকে লক্ষ্য করে
গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 5 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, নবীনগরে মেঘনায় সামিউল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান বালু মহাল ইজারা দিয়ে বালু উত্তোলন করছে, কিন্তু নির্দিষ্ট সীমা ছেড়ে অবৈধভাবে চর লাপাং এলাকা থেকে বালু তোলা শুরু করে তারা। এতে চর লাপাং গ্রামের কৃষি জমি সহ আশপাশের এলাকায় ভাঙনের ঝুঁকি তৈরি হয়। সকালে আবারও বালু উত্তোলন করতে গেলে বাধা দেন গ্রামবাসী। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পার্শ্ববর্তী জেলা নরসিংদীর রায়পুরের মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় করে আসা একদল দুর্বৃত্ত গ্রামবাসীকে লক্ষ্য করে এলো পাতাড়েই গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হন 5 জন। তাদের উদ্ধার করে নবীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ, তবে এই ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা যায়নি। নারায়ণগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে মোবাইল ব্যাংকিং প্রতিনিধির প্রায় 3 লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। দুপুরে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট জানান, সকালে বাসা থেকে অফিসে যাবার পথে 2 জন দুর্বৃত্ত তার পথ রোধ করে। এ সময় বুকে পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা 2,92,000 টাকা ছিনিয়ে নেয়। পরে ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেল দিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কার মধ্যেই ইরানে ফের দানা বাঁধছে সরকার বিরোধী আন্দোলন। শনিবারের পর রোববার দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খামেনিতন্ত্রের পতনের দাবিতে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। এর মধ্যে খাজেহ নাসির ও ফেরদৌসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তেহরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির প্রত্যাবর্তনের দাবিও জানান। মাশহাদে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এদিকে নতুন করে কাতারের বার্কিন বিমান ঘাঁটি থেকে সেনাদের অন্য স্থানে সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। তবে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই স্বস্তির খবর দিয়েছে ইরানের এক সরকারি কর্মকর্তা। জানান, মার্চে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বৈঠকে পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছাতে পারে তেহরান। নতুন করে শুরু হওয়া শুল্ক বিতর্কের মধ্যেই আগামী মাসে 3 দিনের চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, মার্চের 31 তারিখ থেকে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত চীনে অবস্থান করবেন মার্কিন প্রেসিডেন্ট। সবশেষ 2017 সালে বেইজিংয়ের আমন্ত্রণে চীন সফরে যান ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক কয়েক মাসে ওয়াশিংটন বেইজিং সম্পর্ক নিয়ে অনেক সম্ভাবনার কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আর এই সফরের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প লিখেছেন, চীনের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে এমন এক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন তিনি। চীন সফরের ঘোষণার একদিন আগেই ট্রাম্পের সম্পূরক শুল্ক অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। তাই ধারণা করা হচ্ছে এই সফরে সবচেয়ে গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় বাণিজ্য ও শুল্ক ইস্যু। সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে 8 জনকে আটক করেছে ভারতীয় গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি, আটককৃতরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI ও বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনের সহায়তায় সব ধরনের হামলার পরিকল্পনা করছিলেন। আটকের সময় তাদের কাছ থেকে 8টি মোবাইল ও 16টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। জাল আধার কার্ড ব্যবহার করে তারা আত্মগোপন করেছিলেন এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। আটকের পর এই সন্দেহভাজনদের দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের সূত্র উল্লেখ করে এনডিটিভি দাবি করেছে, আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার দিল্লির লাল কেল্লায় আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করছে। গোয়েন্দা সংস্থার কাছে এমন খবর আসার পর এই 8 জনকে আটক করা হলো। লিবিয়া ও গ্রিস উপকূল থেকে 8 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝুঁকি নিয়ে ইউরোপে পাড়ি দেওয়ার সময় ভূমধ্য সাগরে অভিবাসন প্রত্যাশীদের আলাদা 2টি নৌকা ডুবির পর শনিবার মরদেহগুলো উদ্ধার করা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা লিবিয়ার পুলিশের দেয়া তথ্য বলছে, সম্প্রতি পশ্চিম ত্রিপোলির জুয়ারা শহরের উপকূলে 55 অভিবাসন প্রত্যাশী নিয়ে একটি রাবারের নৌকা ডুবে যায়। এই ঘটনার পর স্থানীয় সময় শনিবার ত্রিপোলির উপকূলে ভেসে আসা 5 আশ্রয় প্রার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে কাঠের নৌকা ডুবির ঘটনায় একই দিন 3 অভিবাসন প্রত্যাশীর মরদেহ ও 20 জনকে জীবিত উদ্ধার করেছে গ্রিস কর্তৃপক্ষ। বেঁচে যাওয়াদের বেশিরভাগই মিশরীয় এবং সুদানি নাগরিক, তাদের মধ্যে 4 জন নাবালক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার এ লাগো রিসোর্টে অনুপ্রবেশকারী একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে বাসভবনের সুরক্ষিত সীমানায় প্রবেশের পর অভিযুক্ত ব্যক্তিকে গুলি করা হয়। স্থানীয় সময় শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মীরা জানিয়েছে উত্তর গেটের কাছে একটি শটগান এবং জ্বালানি ক্যান সহ প্রবেশ করতে দেখা গেছে। গুলিতে নিহত ব্যক্তির বয়স 20 বছর বলে জানা গেছে। তবে ট্রাম্প বর্তমানে ওয়াশিংটনে আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পেতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। তবে বিসিবি সূত্রের তথ্য মতে মার্চের পাকিস্তান সিরিজ পর্যন্ত লিপুই থাকবেন দায়িত্বে। এর আগে 2016 থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 8 বছর নির্বাচক প্যানেলে কাজ করেছিলেন হাবিবুল বাশার। সেই অভিজ্ঞতার কারণেই এবার তাকে প্রধান নির্বাচক পদের জন্য বিবেচনা করেছে বোর্ড। চলতি মাসের 28 তারিখ শেষ হচ্ছে বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইচ্ছা ছিল লিপুর সাথে চুক্তি নবায়ন করার, তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যাচ্ছেন তিনি, যার ফলে শূন্য হতে যাওয়া পদের জন্য যোগাযোগ করা হয় হাবিবুল বাশার সুমনের সঙ্গে। যদিও বিসিবি সূত্র জানিয়েছে আরও 1 মাসের জন্য নির্বাচক হিসেবে থাকার জন্য সম্মতি দিয়েছেন গাজী আশরাফ লিপু। তবে বাশার বা লিপু কারো বিষয়েই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিসিবি। শেষ করছি এখন চারদিক, সঙ্গেই থাকুন।